শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। কেরানীগঞ্জের কদমতলীতে একটি লাইটার গ্যাস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানায় আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করে স্থানীয়রা, পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কেরানীগঞ্জ কদমতলীর আমবাগিচা এলাকা। স্থানীয় আকরাম মিয়ার লাইটার গ্যাস কারখানায় হঠাৎ আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে যায় পুরো আবাসিক এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর 12টার দিকে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন কারখানার কর্মচারীরা। তবে সেখানে বিভিন্ন কেমিক্যাল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 4টি ইউনিট যোগ দেয়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। একে একে উদ্ধার হয় 5 জনের মরদেহ। পানি মারছি, কিন্তু আগুনের ভয়াবহতা এত, আমাদের এই পানিতে কোনো কিছু হয় নাই। আরেকবার আগুন লাগছে, আমরা বারবার তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কারখানা চালিয়ে যাচ্ছে। এখান থেকে গ্যাসের বোতলগুলো স্টক রাখছে, বিশেষ করে এইগুলাই আরো আগুনটা বৃদ্ধি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। তো সুতরাং আমরা সে কারণে আমরা বলতে পারতেছি না যে এখনই যে কি কারণে আগুনটা লেগেছে। এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। গ্যাস জাতীয় দাহ্য পদার্থ আছে, ওইখানে আমরা প্রথমে একটা পাইপের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কিন্তু একটা পাইপের মাধ্যমে গ্যাস নিয়ন্ত্রণ করা সম্ভব না। পরবর্তীতে আমরা স্থানীয় লোকের সহযোগিতায় আমরা 2টা লাইন দিয়ে মোটামুটি আগুন নিবারণের কাজ করছি। অবৈধ কারখানা, অবৈধ ম্যাস ফ্যাক্টরি, যেখানে হচ্ছে আপনার এটা শুনেছি আমি যে গত বছরও নাকি এরকম এখানে দুর্ঘটনা হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, 5 বছর আগে আবাসিক এলাকার মধ্যেই গড়ে ওঠে কারখানাটি। বিভিন্ন সময় স্থানীয়রা বাধা দিলেও তা ভ্রুক্ষেপ করেনি কারখানা মালিক। গত বছরও সেখানে অগ্নিকাণ্ড হয়, সে সময়ও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এবারে আমরা কদমতলীতে যাচ্ছি, সহকর্মী রাজীব আহমেদ আছেন সেখানে। রাজীব, ফায়ার সার্ভিস তো কিছুক্ষণ আগে ব্রিফ করছিল, আগুন কিভাবে লেগেছিল এ বিষয়ে কিছু জানালো কিনা এবং উদ্ধার কার্যক্রম কি অবস্থা দেখছেন জানাবেন। জানিয়েছেন যে এখানে তাদের প্রায় 3 ঘন্টা ধরে তাদের যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই আগুন নিয়ন্ত্রণ করতে তাদের প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। এবং তারা বলছেন যে এখানে তারা সর্বশেষ একদম আগুন নিবারণের পর সার্চিংয়ের মাধ্যমে তারা 5 জনের মৃতদেহ উদ্ধার করেছেন এবং ওই মৃতদেহগুলোকে পুলিশের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এবং আর এখানে আর কোনো মৃতদেহ আছে কিনা বা এখানে আর কোনো ধরনের কোনো কিছু আছে কিনা সেটা তারা খুঁজে এখন পর্যন্ত তারা খুঁজতেছেন। এবং তারা বলছেন যে যদি আর কোনো লাশ পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, তারপরও তারা নিয়ম অনুযায়ী তারা খুঁজতেছে কোনো ধরনের লাশ আছে কিনা। আপনার যেই ঘটনা ঘটেছে এখানে, যে দুপুর একটার পরে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, এখানে মূলত একটি গ্যাস লাইটের কারখানা ছিল এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিগত দিনে তাদেরকে বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া হলো। তারা যেই সিস্টেমে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার কথা ছিল সেই পরিমাণ তারা রাখে নাই এবং তারা এই কারণে এ ধরনের একদম দাহ্য পদার্থ যেই কারখানা, যে গ্যাস লাইটার বানানো হয় এই ধরনের ফ্যাক্টরিতে যে নিরাপদ আগুন নিরাপদ যে ব্যবস্থা রাখার কথা ছিল সেটি এখানে কোনোটাই তারা পরিপূর্ণ করেনি। সো সেই সূত্রপাত থেকে এবং আলটিমেটলি কী ধরনের কী কারণে বা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত তারা সুনির্দিষ্ট কোনো কারণ তারা ব্যাখ্যা করেনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তারা বলছে তারা সেটা তদন্তের মাধ্যমে তারা সেটা জানাবেন এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও আমাদেরকে জানাবেন। এবং তারা বলছেন যে এই কারখানার কর্তৃপক্ষ থেকে কাউকে এখন পর্যন্ত তারা খোঁজ মেলেনি এবং কারোর সাথে তারা যোগাযোগ করতে পারেনি এবং বলা চলে যে কারখানার মালিক বা এবং কেউই তাদেরকে এখন পর্যন্ত তারা খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, আমরা যে বিষয়টি এখানে আসলে মূলত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে চিপা এবং সুরো জায়গা, এখানে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট টোটাল আগুন নিয়ন্ত্রণ করে তাদের প্রচুর বেগ পেতে হয়েছে এবং তারা সর্বশেষ 5টি মৃতদেহ উদ্ধার করে হস্তান্তর করেছিল। এই ছিল সর্বশেষ তথ্য। শুনছিলাম আমরা। ধন্যবাদ রাজীব। জ্বালানি খাত সহ বাংলাদেশের উন্নয়নে আসন্ন বাজেটে সহযোগিতা করতে সম্মত হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIEB। এছাড়া
বন্ধ সরকারি বেসরকারি কারখানা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে দেশের বেশ কয়েকজন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সাথে বৈঠক করে মতামত চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী সচিব ও ব্যবসায়ীদের সমন্বয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিল করেছে সরকার, যার সদস্য হিসেবে রয়েছেন ডিবিএল গ্রুপের এম এ জব্বার, প্যাসিফিক জিন্স গ্রুপের সৈয়দ মোহাম্মদ তানভীর, অ্যাপেক্সের সৈয়দ নাসিম মঞ্জুর, বে ফুটওয়্যারের জিয়র রহমান ও প্রাণ আরফেলের আহসান খান চৌধুরী। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাউন্সিলের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে ব্যবসায়ীদের কাছে মতামত চান প্রধানমন্ত্রী। সভায় উত্থাপিত কিছু সংকট তাৎক্ষণিকভাবেই সমাধান করেন তারেক রহমান। বিনিয়োগ বান্ধবের হওয়ার যে প্রক্রিয়া সেই হিসাবে আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের প্রতি বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে এবং এগুলোর উপর সমাধান দিয়ে আমরা আশা করি অনেকগুলো প্রজেক্ট চালু করা হবে। পরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের উন্নয়নে প্রতিষ্ঠানটি সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে, যেমন সোলার পাওয়ার সাথে জড়িত, তারপরে ইলেকট্রিক ভেহিকেলস সহ যে ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত আরও একটি সভা অনুষ্ঠিত হয়। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল থেকে শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাবে এবং কেউ আগে টিকা পেয়ে থাকলেও ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সারা দেশ নয়, প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। দেশে প্রতিদিন হাজার বেশি মানুষের হাম দেখা দিচ্ছে। 19 দিনে মারা গেছেন প্রায় 100 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টিকা কর্মসূচি শুরু হচ্ছে রোববার। 18টি জেলার 30টি উপজেলায় ক্যাম্পেইন চলবে। এসব এলাকায় হামের সংক্রমণ সবচেয়ে বেশি। পরে দেশের অন্য এলাকাতেও শুরু হবে কর্মসূচি। হামের টিকা দেয়া হয় 9 মাস বয়সে। পরিস্থিতি বিবেচনায় টিকা নেয়ার বয়স কমল 3 মাস। এখন থেকে 6 মাস বয়স পরেই দেয়া যাবে এই টিকা। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলিতে আমরা কাজে অগ্রসর হব ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। ফার্স্টে শুরু করতেছি 6 মাস থেকে 59 মাস, যেটাতে এখন অ্যাটাকটা বেশি, এটাকে আমরা এখন টিকা দান করব। স্বাস্থ্যমন্ত্রী জানান, অসুস্থ শিশুকে হামের টিকা দেয়া হবে না, তবে হামে আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। যারা অসুস্থ, হাম আক্রমণ হয়েছে অথবা জ্বর হয়েছে, হামের সম্ভাবনা আছে, শুধু আক্রান্ত চিকিৎসাধীন রোগীদেরকে ভিটামিন এ দেয়া হবে। যাদেরকে এর বাইরে অসুস্থ না কিন্তু আমরা টিকা দিচ্ছি, তাদেরকে ভিটামিন এ দেয়া হবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, হামে আক্রান্ত 82 ভাগের বয়স 6 মাস থেকে 59 মাসের মধ্যে। আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছি, ডেথ রেট কমিয়ে আসছে ইনশাল্লাহ। এখন ভ্যাকসিনেশনে চলে যাচ্ছে, আশা করি আমরা ফুল কন্ট্রোলে নিয়ে নিব। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালেই 2 শিশুর মৃত্যু হয়েছে। 70 জনের বেশি ভর্তি। চিকিৎসক ও শয্যার কোনো সংকট নেই বলে জানিয়েছেন এই হাসপাতালের পরিচালক।
হামে আক্রান্ত 2 সন্তানকে নিয়ে হাসপাতালের বিছানায় দিনরাত এক মা তাসলিমার। তিনি জানান ঘরে অসুস্থ তার বড় সন্তানও। আমার এক ঘরে 2 জন, আজকে এখন সন্ধ্যা আমার বড় ছেলেটাও বাসায় অসুস্থ ভাই, বিকাল পর্যন্ত দেখে এমন আছে ওই ছেলেরও এনে নিয়ে আসতে পারি। শনিবার ডিএনসিসি কোভিড হাসপাতালে গিয়ে দেখা যায় ভর্তিরত হামে আক্রান্তদের চাপ। 0 থেকে 7 বছরের শিশুরাই আক্রান্ত হয়ে কাতরাচ্ছেন সবচেয়ে বেশি। হাম টেস্ট দিছে, এখনো রিপোর্টটা আসে নাই, তারপরে বোঝা যাবে যে আসলে কি হাম আছে নাকি অন্য কোনো সমস্যা। আজকে 3য় দিন। আজকে 7 দিন এখানে। কি বলছিলেন? আমরা প্রথম 4 দিন হচ্ছে আইসিইউতে ছিলাম, এখন বাকি 3 দিন হচ্ছে আমরা এখানে আসছি। ডাক্তার আজকে আমাদের রিলিজ দিয়ে দিবে, বাবু মোটামুটি ভালো আছে। 24 ঘন্টায় এখানে মারা গেছে 2 জন শিশু। হামের রোগী ভর্তি হয়েছে 70 জনের বেশি, চিকিৎসারত আছেন আরও 304 জন। আর গত 18 দিনে 230 জনের বেশি সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে। প্রতিদিনই আমাদের আউটডোরে 400 থেকে 500 হামের রোগী চিকিৎসার জন্য আসছে। এ পর্যন্ত আমরা 550 জন রোগীর মতো ইনডোরে রেখে আমরা চিকিৎসা দিয়েছি এবং আজকের দিনে আমাদের এখানে 300 বেশি রোগী ভর্তি আছে। হামের চিকিৎসার জন্য নির্ধারিত ডিএনসিসি কোভিড হাসপাতালটি ওয়ার্ড ও চিকিৎসক সংকট নেই বলে জানান পরিচালক। যত বেশি পরিশ্রম করেই হোক এই সিচুয়েশন থেকে সবাইকে সেভ করতে হবে। সে কারণে আমাদের বর্তমান যে লোকবল আছে আমরা সবাই হাইয়েস্ট ডেডিকেটেড ওয়েতে 100% রোগী দেওয়ার চিকিৎসা করছি। এখন পর্যন্ত আমাদের যে পেশেন্ট ফ্লো আছে সেটাতে আমরা লোকবল দিয়ে ম্যানেজ করতে পারছি। কাল থেকে হামের টিকা দেওয়া শুরু হলে সংক্রমণ কমে আসবে বলে আশা চিকিৎসকদের। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে 3 এবং কুষ্টিয়ায় 1 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 25 শিশু ভর্তি হয়েছে। হাসপাতালটিতে 149 জন শিশু ভর্তি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগটির উপসর্গ নিয়ে নতুন করে 24 জন ভর্তি হয়েছে, আর মোট চিকিৎসাধীন 67 জন। রংপুর মেডিকেলে গত 24 ঘন্টায় 12 জন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। হামের প্রকোপে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে, আর এমন পরিস্থিতিতে কাল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। জ্বর ছাড়ে না, বমি করে, শরীরের মধ্যে হাম বাড়েছে, গত এক সপ্তাহ বেশি হইতেছে। জ্বরটা কমেনি, যার কারণে আমি নিয়ে আসছি যে 103 থেকে 104 বারবার আপ ডাউন করতেছে, বাচ্চা চোখ খুলতেছিল না। বগুড়ায় হামের কি অবস্থা আমরা সেটি জানবার চেষ্টা করছি। আমাদের সহকর্মী মেহেরুল সুজন অপেক্ষা করছেন আমাদের জন্য। সুজন, হামের প্রাদুর্ভাব যেহেতু বাড়ছে, বগুড়ায় সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন, বিশেষ করে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের কি অবস্থা, চিকিৎসকরা কি বলছেন? বগুড়াতে কিন্তু আমি মোটামুটি বলা চলে গত 5 দিন ধরেই বগুড়ার এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আসছি এবং এখানে কিন্তু দিন দিন হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার শিশুর সংখ্যা, রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। বৃষ্টি, আমি যদি আপনাকে একটু শুরুতেই যে তথ্যটা একটু দিতে পারি সেটি হচ্ছে গত 24 ঘন্টায় এই হাসপাতালের যে হাম আইসোলেশন ইউনিট খোলা হয়েছে 50 শয্যা বিশিষ্ট, সেখানে কিন্তু বৃষ্টি এই গত 24 ঘন্টায় 7 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং আমরা এখন পর্যন্ত গতকালকেও যে তথ্যটি দিয়েছিলাম বৃষ্টি, যে এখন পর্যন্ত বগুড়ায় কিন্তু আজকে পর্যন্ত 59 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে শিশুর হাম রোগের সংক্রান্ত এবং সেই পরীক্ষার প্রাপ্ত ফলাফলে কিন্তু মাত্র 2 জন শিশুর হাম এখন পর্যন্ত বগুড়ায় পজিটিভ এসেছিল এবং তারা এখন পর্যন্ত সুস্থ। বাকি যে শিশুরা আছে এই মুহূর্তে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেই শুধুমাত্র হামের রোগীরা ভর্তি রয়েছে বগুড়া জেলা মিলিয়ে এবং এখানে মোটামুটি এখন পর্যন্ত 21 শিশু ভর্তি রয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন, যারা ভর্তি রয়েছে তাদের কারোরই প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। বেশিরভাগের নমুনার যে পরীক্ষার ফলাফল সেটিও বৃষ্টি চলে এসেছে এবং তাতে কিন্তু কারোরই হাম পজিটিভ আসেনি। এটি কিন্তু একটি ভালো খবর। অন্যদিকে চিকিৎসকরা যেটি বলছেন যে বগুড়ায় কিন্তু এখনও বর্তমানেও যে স্বাভাবিক হামের যে টিকা সেটি কিন্তু দেওয়া অব্যাহত রয়েছে, নিয়মিতভাবে টিকাদান কর্মীরা দিচ্ছেন। বিশেষ টিকা যেটি আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে বৃষ্টি, সেটি কিন্তু বগুড়ায় লাগছে না এখন পর্যন্ত। সিভিল সার্জন যেটি বলছেন যে এখানে স্বাভাবিকভাবেই আসলে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু বিশেষ যে হামের টিকা সেটিও কিন্তু আজকে বগুড়ায় এসে পৌঁছেছে। এদিকে চিকিৎসকরা কিন্তু শিশুদেরকে একটু সতর্কতার সাথে রাখতে বলেছেন এবং বিশেষ করে হামের লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে যেন চিকিৎসকের শরণাপন্ন হন তারা, সেই বিষয়টিও কিন্তু এখন পর্যন্ত চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন বৃষ্টি। এবং এখন পর্যন্ত আপনাকে যদি আমি বলতে পারি যে হামের যে প্রাদুর্ভাব সারা দেশে দেখা দিয়েছে, বগুড়ায় হামে আক্রান্ত
এখন পর্যন্ত কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। একজন শিশু দিন কয়েক আগে বগুড়ার এই মেডিকেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পরদিন তার মৃত্যু হয়েছিল 10 মাস বয়সী শিশুটি। তবে তার কিন্তু হামের শুধুমাত্র উপসর্গই ছিল। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা যদিও করেনি তার পরিবার, তবে চিকিৎসকরা বলছেন সে আসলে নিউমোনিয়া বা ডায়রিয়ার কারণেও মারা যেতে পারে। তো বৃষ্টি, আমার কাছে এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ সুজন। দেশ জুড়ে জ্বালানি তেলের সংকট কাটছে না। রাজধানীর বেশিরভাগ পাম্পে চাহিদা বেশি অকটেন ও পেট্রোলের, আর এই দুই জ্বালানির সংকটও বেশি। তাই পাম্পগুলোর সামনে আজও ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক চালকদের লম্বা লাইন দেখা গেছে। অনেক গ্রাহক জানান, জ্বালানি তেলের সংকটে তাদের জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মিরপুর রোডে বাইকের লম্বা সারি, জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছে শত শত মানুষ। তাদেরই একজন মামুন কাজ করেন পার্সেল সরবরাহ প্রতিষ্ঠানে। তেলটা না পাই তাইলে আমার এই অফিসে কার্যক্রম বন্ধ থাকবে, আর আমাদের যেহেতু টার্গেটে কাজ, টার্গেট ফিল আপ না করলে তো আমি মান্থলিভাবে স্যালারিটা পাবো না। তেল না নিলেও বেতন পাবো না, আবার তেল নিতে আসা বেতন বন্ধ আর কি। এমন বিপদে অনেকেই, তাই পাম্পগুলোর সামনে লাইন লম্বা হয়, কিন্তু জ্বালানি তেল মেলে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন শত শত মানুষ। আমি গতকালকে রাত্রে 12:30টায় লাইনে দাঁড়াইছি, এখনো পর্যন্ত তেল নিতে পারিনি। কিছু করার নাই, আজকে না নিতে পারলে কালকে থেকে অফিস করতে পারবো না, এই জন্য আজকে এই কষ্টটা করতে চাই। সরকারের 2 টাকা আবার কমায় দিতে হবে, তাহলে যারা মজুত করছে তারা ধরা খাবে। সরকার যদি ঘোষণা করে দেয় যে তেলের ক্রাইসিস আছে, আমার মনে হয় যাদের খুব বেশি প্রয়োজন না তারা বাইকটা বের করবে না। একবার নিয়ে 20 মিনিট পর আবারও জ্বালানি তেল নিতে আসা গ্রাহকেরও দেখা পাওয়া গেল কল্যাণপুরের এক পাম্পে। এরকম অনেকেই প্রয়োজনের অতিরিক্তও নিচ্ছেন। 20 মিনিট আগেই তেল নিচ্ছেন, আবার এখন নিচ্ছেন কেন? এখন 200 টাকার তেলে তো কিছুই হয় না, এদিক ওদিক যাওয়া লাগে, ভার্সিটি যাওয়া লাগে। এখন তেল নাই, দেখেন আপনি টাঙ্কি খুলে দেখেন, আপনি ক্যামেরাটা এইখানে মিক্স করেন, দেখেন কতটুক তেল আছে। এরা তেল নিছে, নিয়ে আবার ঘুরে ঘুরে আসতেছে। ডিপো থেকে দেয়া জ্বালানি তেল পাম্পগুলোতে সঠিকভাবে পৌঁছানো ও বিতরণ তদারকিতে দেখা গেছে কোম্পানিগুলোর প্রতিনিধিদের। তারা বলছেন, গত বছরের হিসেবে পাম্পগুলোকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। পাম্পের ব্যবস্থাপক বলছেন, চাহিদার অস্বাভাবিক বৃদ্ধিতে বরাদ্দ জ্বালানি তেল শেষ হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। 4 দিন ধরে অকটেন ছিল না তাদের, আজকে অকটেন দেওয়া শুরু করছে। আর ডিজেলটা তারা নিয়মিত পাচ্ছে। ডিজেলে তেমন সিএল না, শুধু অকটেন। আর বেশি সমস্যাটা হচ্ছে বাইকওয়ালারা। 4,500 দিয়ে 3-4 দিন চলে যেত, এখন সে তেল 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ভিতর পুড়ে যায়। এদিকে সকালে রাজধানীর বেশিরভাগ পাম্পে মেলেনি অকটেন এবং পেট্রোল, তবে সেখানে ডিজেলের সংকট দেখা যায়নি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাইরেও জ্বালানি তেলের তীব্র সংকট। একটু তেলের জন্য ঘুরতে হচ্ছে এক পাম্প থেকে আরেক পাম্পে, তবুও চাহিদা মতো জ্বালানি মিলছে না। এতে করে বেশ ক্ষুব্ধ গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম পাম্প কর্তৃপক্ষ। তেলের কালোবাজারি ঠেকাতে আইনের বিশেষ ক্ষমতা প্রয়োগের কথা জানিয়েছেন আইনমন্ত্রী। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে ভোগান্তিতে সাধারণ মানুষ। প্রতিদিনই পাম্পগুলোতে দীর্ঘ লাইন। যাদের পেশাগত কাজ মোটরসাইকেল নির্ভর, তারা পড়েছেন সবচেয়ে বিপাকে। সংকটের কারণে দেশের বিভিন্ন জেলায় আজও তেল বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। চাহিদার তুলনায় কম সরবরাহের কারণে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ। এমন অবস্থায় চরম ভোগান্তিতে যানবাহন চালকেরা। সবগুলা পাম্পে যদি মানুষের চাহিদা মতন তেল দিত, তাহলে মনে হয় না এই তেলের সংকটটা থাকতো। এখন আমরা এই দাঁড় হয়ে আছি 2 ঘন্টা থেকে সিরিয়ালে, তেল নিচ্ছি 200 টাকা। তেল নিতে আসলে আমাদের প্রায় 3 ঘন্টা মিনিমাম সময় লাগতেছে, যে আমাদের চাকরিজীবী যারা আছি আমরা, অফিস বাদ দিয়ে তো তেল নেওয়া যায় না। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমেনি। সবগুলো ফিলিং স্টেশনে লম্বা লাইন, বাইকারদের ভিড়েই বেশি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। 200 টাকার তেলের জন্য 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়া থাকা লাগতেছে। অকটেন বাংলাদেশে উৎপাদিত হয়, বাংলাদেশের অকটেন দিতে এত কেন হয়, গড়িমসি হয়, পেট্রোলের না হয় সমস্যা হতে পারে। পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। সবার যা দিচ্ছে, যে সিস্টেম সরকারি, সেই সিস্টেম আবার ধরে সিস্টেমের বাইরে কেউ যেতে পারবো না। সরকারের নিয়ম মানিত আমাদের চলতে হবে। ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধনে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, তাহলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে সেকশন 25-এর যে শাস্তির বিধান করা হয়েছে, প্রয়োজন বোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব। তার সর্বোচ্চ শাস্তি
মৃত্যুদণ্ড। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আমরা রংপুরে জ্বালানি তেলের সরবরাহ কেমন সেটি জানবার চেষ্টা করব। সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন আমাদের জন্য। মাজহার, জ্বালানি তেলের সরবরাহ কেমন রংপুরে জানাবেন? গ্রাহক পর্যায়ে এবং পাম্প মালিকও যারা আছেন তারা কি বলছেন? পর্যাপ্ত মজুদ আছে কি? মজুদ তো নাই, বরং যে তথ্যটি আমার কাছে আছে যে সিনারিও সেটি হচ্ছে যে ৫.৫ লাখ লিটার প্রয়োজন হয় হচ্ছে রংপুর বিভাগে পেট্রোল, কিন্তু সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে ২.২ লাখ লিটার, অর্থাৎ ২,১০,০০০ বা ১৫,০০০ লিটার, এবং অক্টেনের প্রয়োজন প্রায় ৩.৫ লাখ ২,৭৫,০০০ লিটার প্রতিদিন, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মাত্র ৮০ বা ৯০,০০০ লিটার। এবং ডিজেলের একটু বেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডিজেল প্রতিদিন রংপুর বিভাগে ১০ লাখ লিটার প্রয়োজন হয়, কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে ৯.৫ লাখ লিটার, অর্থাৎ ১.১ লাখ লিটারের ঘাটতি। তাহলে আপনি বুঝতে পারছেন যে, অনুমান করতে পারছেন যে চাহিদার তুলনায় যে সরবরাহের বিষয়টি কেমন। তবে যতটুকু আমরা যে পাম্পটিতে আছি এখন রংপুর নগরীর একেবারে ভেতরকার পাম্প, সেটি হচ্ছে যে ইউনিক ট্রেডার্স। এখানে এখন ডিজেল দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে ৬,০০০ লিটার ডিজেল এসেছে এবং আসা মাত্রই এখানে আমরা ট্যাগ অফিসারকে পাইনি, কিন্তু নিজস্ব ব্যবস্থাপনায় তারা এখানে দেওয়া শুরু করেছেন এবং এখন সেগুলো সরবরাহ করা হচ্ছে। এর আগে সকালবেলা এখানে ৩,০০০ লিটার পেট্রোল এসেছিল, সেটিও এখান থেকে সরবরাহ করা হয়েছে। কিন্তু এখানে প্রতিদিন ৯,০০০ লিটার, অর্থাৎ ১ লরি এখানে কিন্তু পেট্রোলের প্রয়োজন হয়, কিন্তু সেটিও কিন্তু এখন আসছে না। এর হয়তো ১ দিন ২ দিন পর ৩,০০০ করে লিটার আসছে। আরেকটি বিষয় যেটি হয়েছে যে সবারই কিন্তু একটু বেশি করে নেয়ার, অর্থাৎ মজুত করার প্রবণতাটা কিন্তু লক্ষ্য করা গেছে। সেটি হচ্ছে যে বিশেষ করে বাইকার যারা আছেন, এক শ্রেণীর বাইকার আছেন যে যারা এমনও ঘটনা ঘটেছে যে পুরো তাদের পেট্রোল আছে, কিন্তু তারা এখানে এসেছেন, এসে মাত্র ৩০ টাকার পেট্রোল নিয়েছেন, তারপরেও কিন্তু ৩ ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ মানুষের মধ্যে এক ধরনের মজুত করার প্রবণতা আছে, সে কারণে সরবরাহের তুলনায় চাহিদার যেটি এসে সেটি চাহিদাটা একেবারে অনেক বেশি বেড়ে গেছে, অর্থাৎ ১০ গুণেরও বেশি চাহিদাটা বেড়ে গেছে। সে কারণে কিন্তু যতটুকু পাওয়া যাচ্ছে ততটুকু দিয়েই পাম্প মালিকরা যেটি বলছেন যে তারা এক ধরনের হেনস্থারও শিকার হচ্ছেন। আর বিশেষ করে যারা সাধারণ গ্রাহক, অর্থাৎ মার্কেটিং বিভাগের যারা গ্রাহক, তারা কিন্তু খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন এবং কিছু অব্যবস্থাপনাও আছে। আমরা কিছু দুপুরবেলা দেখেছি একটা জায়গায় বোতলের মধ্যেও কিন্তু তেল দেওয়া হচ্ছিল। অর্থাৎ অব্যবস্থাপনাগুলো দূর করা, গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং প্রশাসনের যদি কঠোর নজরদারি এবং ট্যাগ অফিসাররা থাকেন, তাহলে হয়তো এই অবস্থার উন্নতি হবে। বৃষ্টি শুনছিলাম, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। তেহরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমানের পাইলটের খোঁজে চলছে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযান। ইরানের আকাশ সীমায় একের পর এক যুদ্ধ বিমান উড়ছে। দুর্গম পাহাড়ি এলাকার উপর দিয়ে ঝুঁকি নিয়েই চলছে নজরদারি আর অনুসন্ধান। সময়ের সাথে পাল্লা দিয়ে তৎপর ইরানও। সম্ভাব্য ঘটনাস্থল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে IRGC সদস্যরা। নিখোঁজ মার্কিন পাইলটকে ধরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণাও করেছে তেহরান। যেন এক সাপ লুডো খেলা, কোন পক্ষ আগে পৌঁছাতে পারবে নিখোঁজ পাইলটের কাছে। নিখোঁজ মার্কিন এয়ারম্যানের সন্ধানে ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে নিচু দিয়েই উঠছে মার্কিন হেলিকপ্টার। প্রহরায় আছে একের পর এক ফাইটার জেট। আশপাশের এলাকাগুলোতেও চলছে তৎপরতা। যুক্তরাষ্ট্রের জন্য এই অভিযানকে খুবই ঝুঁকিপূর্ণ বিবেচনা করছেন বিশ্লেষকরা। হেলিকপ্টার AC-130 গানশিপের মতো ভূমিতে আক্রমণের জন্য ব্যবহৃত এয়ারক্রাফট ব্যবহার করতে হবে, যা খুব নিচু দিয়ে চলতে পারে। এটাই বিপজ্জনক। যত দ্রুত সম্ভব এয়ারম্যানের অবস্থান নিশ্চিত হতে হবে। এরপর ওই ভূখণ্ড বিচ্ছিন্ন করে ফেলতে হবে, যাতে কাছাকাছি আসতে না পারে শত্রুপক্ষের সেনারা। এরপর খুব দ্রুত তুলে নিতে হবে। পাল্টা অনুসন্ধান চালাচ্ছে ইরানি সেনারাও। সম্ভাব্য ঘটনাস্থল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে IRGC সদস্যরা। সহায়তা চেয়েছে স্থানীয়দের কাছে। নিখোঁজ মার্কিন পাইলটের সন্ধান দিতে পারলে $৬৬,১০০ পুরস্কার ঘোষণাও করেছে কর্তৃপক্ষ। পুরস্কার ঘোষণার পর স্থানীয়দের মাঝে দুর্ঘটনাস্থলের দিকে যাওয়ার হিড়িকও তৈরি হয়েছে। তবে পাইলটের সঙ্গে অপ্রীতিকর আচরণ না করার নির্দেশনাও দেয়া হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারের জারি করা স্থানীয় সরকার সংক্রান্ত অধ্যাদেশগুলো সংসদে আইনে পরিণত হওয়ার পরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে নতুন নিয়োগ পাওয়া 14 জন জেলা প্রশাসক শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে LGRD প্রতিমন্ত্রী জানান, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিধান সংসদের মাধ্যমে বাতিল করা হবে। ফ্যাসিবাদী সরকারের আমলে যারা নির্যাতনের শিকার হয়েও জনগণের জন্য কাজ করেছেন, পাশাপাশি জাতীয় নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদেরই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত চলছে বলেও জানান শাহে আলম। অধ্যাদেশগুলি আইন আকারে পাশ হয়ে আমাদের মন্ত্রণালয়ে যখন ভ্যাটিং হয়ে আসবে, এরপরে আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করব। ওই সময় বলা যাবে যে কবে নাগাদ নির্বাচনটা হবে। এবং মাননীয় সংসদ সদস্যরা আইন আকারে পাশ করলে দলীয় প্রতীক ছাড়া আমরা দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের দিকে যাব। ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএমপি। আজ তৃতীয় দিনের মতো এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ বলছে, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে, কিন্তু তারা যদি আইন না মানেন তবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হবে। রাজধানীর প্রায় সব ফুটপাতই বেদখল। বৈধ এবং অবৈধ দোকানপাটের পণ্য রাখা হয় ফুটপাতে, তাই পথচারীরা ফুটপাত সহজেই ব্যবহার করতে পারেন না। 3 দিন ধরে এমন ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নেমেছে ডিএমপি। এমন খবর পেয়ে মোহাম্মদপুর টাউন হলের ক্ষুদ্র ব্যবসায়ীরা আগেই ফুটপাতের দোকানপাট সরিয়ে নিতে থাকেন। তবে অভিযানের পর আবারও আগের অবস্থানে ফিরে যায় ফুটপাত। 35 বছর কাজ করে এখানেই, হ্যাঁ, কোনো সময় নাম উঠে না। কত টাকা দেয়া লাগতো? না, আমরা টাকা দিই না। ওয়ালের জন্য বস্তা যদি দেয় তাহলে তো আমাকে বসতে হবে, নাহলে তো আমরা চলুম কিভাবে? আমাদের একটা প্রতিষ্ঠান করে দিলে আমরা বসতে না দিলে আমরা বসুম না। ফুটপাত ইউজ করছে অবৈধভাবে, এটা আমাদের উচিত হয়নি, তারপরে আমরা এটা করছি, এই কারণে আর কি আমাদের। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তারা বলছেন, শুরুতে সতর্ক করা হচ্ছে, না মানলে কঠোর ব্যবস্থা। যাদেরকে আমরা উঠিয়ে দিচ্ছি, যে রাস্তার উপরে দোকান এক্সটেন্ড করেছেন অথবা রাস্তাটা জবরদখল করে নিয়েছেন, তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, কিন্তু আবারও ওনারা চেষ্টা করছেন বসার জন্য। তাদেরকে আমরা আবারও মানে খুবই সফটলি আমরা হ্যান্ডেল করছি। তো আমরা চাচ্ছি না যে একদিনে এসে আমরা তাদের কিন্তু উৎখাত করতে পারবো না, যেহেতু অনেক দিনের প্র্যাকটিস। আমরা তাদের একটা মেসেজ দিচ্ছি এবং আমরা প্রাথমিকভাবে তাদের নোটিশ দিয়ে আসছি। পরবর্তীতে যদি তারা একই কাজ করে, রিপিটেড হয় যদি অপরাধটা, তখন আমরা আরও হারসব। অনিয়মের জন্য কয়েকজন দোকানিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। টানা 5 দিন ফার্মগেট, গুলিস্তান সহ ডিএমপির 8টি বিভাগে বিশেষ এই অভিযান শেষ হবে রোববার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শনিবার সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু সরকারের নির্দেশনা মেনে নির্ধারিত সময়সূচিতেই প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলে। রমজান, ঈদ, স্বাধীনতা দিবস মিলিয়ে দীর্ঘ 39 দিনের ছুটি কাটিয়েছে শিক্ষার্থীরা। আর এই সময়ের মধ্যে যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে তা পূরণেই ছুটি পরবর্তী 10 দিন অর্থাৎ 10টি শনিবার পাঠদান কার্যক্রম চালানোর নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যাকে অভিভাবকরা ইতিবাচক বলছেন। পবিত্র রমজান মাস, ঈদ উল ফিতর, স্বাধীনতা দিবস মিলিয়ে টানা 39 দিনের ছুটি কাটিয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘ সময়ে লেখাপড়ার যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে ছুটি পরবর্তী 10টি শনিবার শ্রেণী কার্যক্রম চালু রাখতে হবে, এমন নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার সাপ্তাহিক ছুটি হলেও সরকারের সিদ্ধান্ত মেনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় নির্দিষ্ট সময় ও নিয়মে চলে পাঠদান। অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সবাই আমরা ঠিক সময়ে আজকে উপস্থিত হয়ে গেছি। আর শিক্ষার্থীর উপস্থিতি একটু কম প্রথম শনিবার হিসেবে। এই যে শিক্ষণ ঘাটতি পূরণের জন্য যে 10টা শনিবার খোলা রাখবে, এই সম্পর্কে অনেকেই জানে না। আমরা জানানোর পরেও অভিভাবকরা মনে করতেছে যে হয়তো বাচ্চারা ভুল বলছে বা হয়তো ক্লাস হবে না। নির্বাচন, রমজান ও ঈদের কারণে বছরের প্রথম 3 মাসে শ্রেণী কার্যক্রম তুলনামূলক কম হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবকরা। তো সামনে মাসে তো পরীক্ষা, তাহলে পোলাপানের যদি পড়াটা তো মনে করেন পিসের পড়াটা তো পড়ানো হয়নি, রোজার মধ্যে বন্ধ হয়েছে, এটা তো হুট করে বন্ধ দিয়েছে, আমরা ক্লাস করতে পারিনি। বাচ্চাদের তো গ্যাপ পড়ে গেছে অনেক দিনই। কিছুদিনের জন্য হলে ঠিক আছে, ভালো, যেহেতু আমাদের বাচ্চাদের পড়ালেখার ঘাটতি পূরণের জন্যই তো খোলা রাখছে। এই নির্দেশনা শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য, মাধ্যমিকের প্রথম থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ইরানের প্রতিরোধে কিভাবে একই দিনে যুক্তরাষ্ট্রের 2টি ফাইটার জেট বিধ্বস্ত এবং 2টি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলো তা নিয়ে তোলপাড় চলছে। বিমান হামলা চালানোর সময় ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে বিধ্বস্ত হয় F-15E ফাইটার জেট। পরে সেটির খোঁজে তল্লাশি অভিযান চালানোর সময় ভূপাতিত হয় A-10
ওয়ার্থক মডেলের আরও একটি যুদ্ধ বিমান। উদ্ধার অভিযানে অংশ নেয় দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানি আকাশ প্রতিরক্ষার আঘাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। দাবি করা হচ্ছে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন A-10 যুদ্ধবিমান ধ্বংসের দৃশ্য এটি। যদিও আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছুই জানায়নি। অন্যান্য দিনের মতো ইরানের বিভিন্ন শহরে হামলার জন্য অভিযান শুরু করে মার্কিন F-35E ফাইটার জেট। ইরানের আকাশসীমায় পৌঁছানোর কিছু সময় পরই যুদ্ধ বিমানটিকে আঘাত করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক পর্যায়ে ভূপাতিত হয় ফাইটার জেটটি। যদিও প্রথমে F-35 ফাইটার জেট বিধ্বস্তের দাবি জানায় ইরান, পরে তেহরান, ওয়াশিংটন দুই পক্ষই জানায় ভূপাতিত হয়েছে F-15। ফাইটার জেটটির পাইলটদের উদ্ধারে দ্রুত তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। C-130 বিমানের পাশাপাশি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং A-10 যুদ্ধ বিমান যোগ দেয় এই অভিযানে। এ সময় উদ্ধার অভিযান চালানো বিমান লক্ষ্য করেও পাল্টা হামলা চালায় IRGC। এতে ক্ষতিগ্রস্ত হয় A-10 ওয়ার্থক জেটটি। এক পর্যায়ে এটি বিধ্বস্ত হয় হরমুজ প্রণালীর কাছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তার দাবি সম্পূর্ণ ভুয়া। ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং এই বিষয়ে আরও অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে। এদিকে উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় অভিযানে থাকা হেলিকপ্টার দুটিতে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বিমান বিধ্বংসী মেশিনগান দিয়ে গুলি ছোড়া হয় হেলিকপ্টার দুটিতে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের হামলায় আরও একটি মার্কিন F-16 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। সংবাদ মাধ্যমটির একজন প্রতিনিধি বিধ্বস্ত যুদ্ধ বিমানের কিছু অংশের ছবি পেয়েছেন। ছবিতে মাত্র একটি ইঞ্জিনের ধোঁয়া নির্গমন পথ বা এক্সস্ট দেখা গেছে। আর এর উপর ভিত্তি করেই ধারণা করা হচ্ছে এটি একটি মার্কিন F-16 যুদ্ধ বিমান। ইরাকের এই হামলার কয়েক ঘন্টা আগে তেহরান সহ বেশ কিছু শহরের উপর দিয়ে কয়েকটি যুদ্ধ বিমান উড়ে যেতে দেখা যায়। আর সে সময় দেশটির সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়ে বিমানগুলো। এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। এদিকে ইরানে অভিযান চালানোর সময় বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধ বিমান A-10 এর পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার A-10 ওয়ার্থক মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। ভূপাতিত হওয়া আরেকটি যুদ্ধ বিমান F-15E পাইলটের সন্ধানে চালানো অভিযানে অংশ নিয়েছিল ওয়ার্থক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই মার্কিন যুদ্ধ বিমানটিতে আঘাত হানে, পরে সেটি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। তবে কিভাবে A-10 এর পাইলটকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর হামলা। দফায় দফায় বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান। বিমান হামলা চালিয়েছে শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়, কোম, ইস্পাহান সহ অন্তত 8টি শহরে হামলা হয়েছে। আগ্রাসনে ব্যাপক ক্ষতিগ্রস্ত ইরানি সেনাবাহিনীর ইমাম হোসেন ঘাঁটি। ইরানের সেতুতে হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় পাল্টা জবাব দিতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। 17টি স্থানে মিসাইলের ধ্বংসস্তূপ পড়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত তেল আবিব, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়। আর অগ্নিকাণ্ডের শিকার হয়েছে শিল্প কারখানা। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ছোড়া মিসাইলে ধ্বংসস্তূপ পড়ে একজন নিহত হয়েছেন। বাহরাইনে আহত 4 জন। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সাজিদুল ইসলাম নামের এক স্কুটি চালক মারা গেছেন। সকাল 9টার দিকে দক্ষিণ বনশ্রীর সিঙ্গার শোরুমের সামনের রাস্তায় পেছন থেকে স্কুটিটিকে ধাক্কা দেয় গাড়িটি। ঘটনাস্থলেই সাজিদুল মারা যান। গাড়ি চালককে আটক করেছে পুলিশ। এদিকে যাত্রাবাড়িতে উল্টো পথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী মারা গেছেন। বাসায় ফিরছিলেন সাজেদুল ইসলাম, তবে বাসায় ফেরা আর হয়নি তার। সাজেদুল ফিরলেন লাশ হয়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি সাজেদুলের প্রাণ কেড়ে নেয়। ঘাতক চালকের দৃষ্টান্তমূলক বিচার দাবি পরিবারের। তো বাসার কাছে আসছে তখন একটা মেবি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি তাকে চাপা দিছে, সাথে সাথে স্পট ডেড হয়ে গেছে। অটো রিক্সা থেকে শুরু করে প্রত্যেকটা যানবাহন এবং সিএনজি, বেবি ট্যাক্সি যেগুলো আছে,
মানে কোনো তোয়াক্কা নেই, আইন কানুনের কোনো তোয়াক্কা নেই। এই দুর্ঘটনা থেকে কিভাবে এড়িয়ে যাওয়া যায়, কিভাবে নিজের জীবনটাকে সেভ করা যায়, এর জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আসলে। পুলিশ জানায় সকালে স্কুটি চালিয়ে দক্ষিণ বনশ্রীর সিঙ্গার শোরুমের সামনে আসলেই ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান সাজেদুল। ঘাতক চালককে আটক ও গাড়িটি জব্দ করেছে পুলিশ। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে উল্টো পথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী মারা গেছেন। শুক্রবার রাত 1টার দিকে যাত্রাবাড়ির মীর হাজিরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর খিলগাঁয়ে মা ও সন্তানের আত্মহত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি জানিয়েছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রাথমিকভাবে পুলিশের ধারণা 6 বছরের সন্তানকে ধারালো কিছুর আঘাতে হত্যার পর ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন মা। মামলা হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। শুক্রবার দুপুরে খিলগাঁয়ের তারাবাগ 2 নম্বর গলির পান্না বিল্ডিংয়ের 3য় তলায় ঘটনা। 37 বছরের ওই নারীর নাম নার্গিস বেগম, তার বাবার নাম স্বপন মিয়া আর নার্গিসের নিহত 6 বছরের সন্তানের নাম মাহিম। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। পুলিশ আর অন্যান্য লোকজন সহ ওই বাসায় যায়। যাওয়ার পর দেখেছে দরজা বন্ধ। এরপর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে মাহিম নামে 6 বছরের একটি ছেলে গলায় ধারালো কোনো চাকু দিয়ে বা জবাই করেছে এরকমভাবে পড়ে আছে মৃত অবস্থায়। আর নার্গিস বেগম উনি ফ্যানের সাথে ঝুলতেছেন। নীতিগত অবস্থান বাস্তবায়নে দলীয় প্রধানের দায়িত্ব ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, বিএনপির মতো বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়া ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের জন্য, আর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে 31 দফা এসেছিল। জুনায়েদ সাকি বলেন, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করে তার দল। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন হয়, তারপর তিনি সরকারে যোগ দেন। এদিকে দেওয়ান আব্দুর রশিদ নীলুকে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চেষ্টা করেছে, সংগ্রামে যুক্ত হয়েছে। দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থায় আমরা সরকারে যোগ দিয়েছি। এই দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কিছুটা সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা আসলে কার্যত ইলেকশনের পরপরই এই নীতি কার্যকর করেছি, কিন্তু এটা ঘোষণা দিতে কিছুটা দেরি করেছি কারণ আমাদের নিজস্ব সাংগঠনিক কিছু প্রস্তুতির বিষয় ছিল। আগামী 8 মে দলের বিশেষ সাংগঠনিক সম্মেলন হবে, যেখানে আমাদের নতুন আবার কমিটি পুনর্গঠিত হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির দাম বাড়ানোর বিকল্প থাকবে না, এমন শঙ্কার কথা জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ম তামিম। সকালে এফডিসিতে জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে তিনি কথা বলেন। সরকার জ্বালানিতে যে ভর্তুকি দিচ্ছে তার ঠিক সিদ্ধান্ত হলেও পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি মূল্য বৃদ্ধি করতে হবে। এমন পরিস্থিতিতে সাশ্রয়ী ও সংরক্ষণের জোর দেওয়ার আহ্বান জানান ম তামিম। আসছে বাজেটে সরকারকে জ্বালানি নীতি পর্যালোচনা ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করার আহ্বান জানান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কোনো কুচক্রী মহল যাতে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে সেজন্য গোয়েন্দা সংস্থাকে তৎপর থাকতে হবে। সরবরাহ পাওয়ার জন্য চারিদিকে সব দেশই কিন্তু ছোটাছুটি করছে এবং তারা চেষ্টা করছে নিজের সরবরাহ ঠিক রাখতে। সামনে মূল্য আরও বাড়বে যদি এই যুদ্ধ চলতে থাকে, তখন টাকার সংকটটা একটা বড় হয়ে দেখা দিবে এবং সেই প্রেক্ষিতে হয়তো তখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা ছাড়া সরকারের আর কোনো উপায় থাকবে না। জ্বালানি তেল নিয়ে কোনো কুচক্রী মহল যাতে কোনো রকম ভাবে কোনো অপতৎপরতা করতে না পারে, সরকারকে বেকায়দায় ফেলতে না পারে, সে কারণে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর থাকে। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে টাইগার পেস হাফ ম্যারাথন। অ্যাথলেটদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করে। হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে এই হাফ ম্যারাথন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি তরুণ প্রজন্মের মাঝে এই ম্যারাথনের আয়োজন ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সুস্থতা নিশ্চিতে দৌড়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
ওয়েদার নিয়ে একটু টেনশনে ছিলাম, বৃষ্টি হয় না, গরম থাকে, তারপরেও আলহামদুলিল্লাহ ওয়েদার ভালো ছিল। ফার্স্ট টাইম ম্যারাথনে দৌড়াইলাম এবং আমি মোটামুটি 1 ঘন্টা 17 মিনিট হাতে রেখে এটা কমপ্লিট করতে পেরেছি। বাংলাদেশের সব মানুষই খুব সচেতন এই রানিংটা নিয়ে। ভালো লাগছে যে এটা কিন্তু আসলে নিজের সুস্থতাও রাখে। ইয়াং জেএনজি যারা আছে তারাও আরো ভালোভাবে তাদের যে ম্যারাথনের বাইরেও আরো যে ক্রিয়া চর্চাগুলো আছে সেগুলো যদি করতে পারে, সেই ব্যাপারে আমি আমার পক্ষ থেকে সহযোগিতা করব। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ৭১কে জাগিয়ে তুলতে হবে যেন নতুন প্রজন্ম এটি ভুলে না যায়, এমনটা জানিয়েছেন ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এতে অংশ নেয় কর্মকর্তা কর্মচারীদের সন্তানেরা। দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনাকে রং তুলে ধরে শিশু কিশোররা। কর্তৃপক্ষ জানায়, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামনের দিনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা। একাত্তর আমাদের অস্তিত্ব, একাত্তর আমাদের ভবিষ্যতের বেঁচে থাকার প্রেরণা। এই একাত্তরকে যাতে আমরা মননে, আমাদের কাজে, আমাদের সর্বক্ষেত্রে রিপ্রেজেন্ট করতে পারি, এগিয়ে নিতে পারি, সেই প্রয়াসে মনে হয় আজকের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই ছিল সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।